বরফে ঢেকে থাকা আর্কটিকের অন্ধকারে যেখানে মানুষের শেষ নিঃশ্বাসও জমে বরফ হয়ে যায়, সেখানে একটা জাহাজ ভেসে যাচ্ছে জীবনের শেষ সন্ধানের খোঁজে। আর সেই জাহাজে একদিন খুঁজে পায় এক মৃতপ্রায় মানুষকে, যার নাম ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন। তার চোখে মুখে ভয়, পেছনে মৃত্যুর ছায়া, আর সামনে বিশাল এক গোপন সত্য। আর সেই সত্যটা হলো, সে একজন দানব সৃষ্টি করেছে, এমন এক দানব যাকে মানুষ ভয় পায়। সে পড়ে আছে তার সৃষ্টিকর্তা ভিক্টরের পেছনে। সে তাকে খুন করতে চায়, কিন্তু কেন? সেই সাথে দোষটা আসলে কার? আজ বলতে যাচ্ছি গিয়ের্মো দেল তোরোর ডিরেকশন এবং রাইটিংয়ে মাস্টারপিস এক তৈরি মুভি ফ্রাঙ্কেনস্টাইনের কথা, যা কিনা রিসেন্টলি মুক্তি পেয়েছে। Before we begin, just a small request. This film is hauntingly beautiful, so don't skip ahead. Watch the full explanation to feel every moment of this story. তাছাড়া সাথে আছে আমি ইমন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড লেট মি রিইন্ট্রোডিউস মাইসেলফ। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। জায়গাটি হলো ফার্দার মোস্ট নর্থ। সাল 1857। একটা জাহাজ তার যাত্রাপথে বরফের মধ্যে আটকে পড়ে। জাহাজের ক্যাপ্টেন অ্যান্ডারসন সে চাইছে জাহাজকে কোনোভাবে এই অবস্থা থেকে বের করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করতে। কিন্তু জাহাজের বাকি সব লোকেরা বাড়ি ফিরে যেতে চাইছিল, কারণ ক্লান্তি আর ক্ষুধার সাথে সাথে শীত তাদেরকে জেঁকে ধরেছে। তবে অ্যান্ডারসন ফিরবে না। সে নিজের গন্তব্য পথে যেতে বদ্ধপরিকর। জাহাজকে বরফ থেকে বের করার চেষ্টা করার আদেশ দেয় অ্যান্ডারসন। এই কাজ করতে করতে প্রায় তখন রাত হয়ে যায়। রাতে একটা বিস্ফোরণের শব্দ হয়, সাথে সেখানে আগুনও লেগেছে। এটা দেখে অ্যান্ডারসন কিছু লোক নিয়ে সেখানে দেখতে চলে যায়। সেখানে ভিক্টর নামের একজন আহত লোককে তারা খুঁজে পায়। সেখানে তাদের সবগুলো স্লেডগ মৃত আর রক্তাক্ত হয়ে পড়ে আছে। স্লেডগ হচ্ছে সেসব কুকুরদের বলা হয় যারা কুকুর বা নেকড়ের মতো ট্রেনিংপ্রাপ্ত পোষা প্রাণী, যারা বরফের মধ্যে গাড়ি টেনে নিয়ে যায়। তারা আহত ভিক্টরকে সেখান থেকে উদ্ধার করে নিজেদের সাথে নিয়ে যায়। অ্যান্ডারসন আর তার লোকজন ভেবে নিয়েছিল এটা হয়তো কোনো বন্য প্রাণীর আক্রমণ, কিন্তু ভিক্টরকে জাহাজে তোলার পর আবির্ভাব হলো একটা মানুষের মতো দেখতে প্রাণীর। সে দেখতে মানুষের চেয়ে অদ্ভুতভাবে বড়সড় এবং লম্বা, মুখের চামড়া ঝলসানো। হুঙ্কার দিয়ে সে শুধু ভিক্টরকে চাইছিল। সেই দানবাকৃতির অবয়বের সামনে যেই বাধা হয়ে আসছিল তাকেই সে মেরে ফেলছিল। অ্যান্ডারসনের লোকজন গুলি করতে থাকলেও তাতে সেই দানবাকৃতির মানুষের কিছুই হচ্ছিল না। সে যেন নিমিষেই রিজেনারেট করছিল। সেই দানবাকৃতির অবয়ব জাহাজে উঠে পড়ে এবং পুরো ম্যাসাকার পরিস্থিতি তৈরি করে। এক পর্যায়ে অ্যান্ডারসন রকেট মিসাইলের মতো গুলি ছুড়লে মনস্টারটা জাহাজ থেকে পড়ে যায়। সেই সময় জাহাজে ওঠার সিঁড়ি উপরে তুলে নিলে মনস্টারটা আর উঠতে পারে না। সেই দানবাকৃতির অবয়বটা যখন নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে পুরো জাহাজ উল্টে ফেলার উপক্রম করলে, এবার অ্যান্ডারসন তার পায়ের নিচে বরফে গুলি করতেই বরফের আস্তরণ ভেঙে সেই দানব হিমশীতল পানিতে পড়ে যায়। সবাই ভাবে এবার হয়তো সেই দানবটা মারা গেছে। এটা ভেবেই তারা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল। তখন ভিক্টরের চিকিৎসা শুরু হয়। এক পর্যায়ে তার জ্ঞান ফেরে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ভিক্টর অ্যান্ডারসনকে বলে, আমাকে তার হাতে তুলে দাও, না হলে সে তোমাদের সবাইকেই মেরে ফেলবে। সে প্রশ্ন করে বসে, এখন পর্যন্ত তোমাদের কতজন লোক মারা গেছে? অ্যান্ডারসন তাকে জানায় সব মিলিয়ে 6 জন হবে। ভিক্টর বলে, এই দানবকে আমি বানিয়েছি, তাকে মারা সম্ভব না। সে কিছু সময় পর আবার ফিরে আসবে। এইসব কথা অ্যান্ডারসন ভিক্টরকে জিজ্ঞেস করে, তুমি একে কিভাবে তৈরি করেছ? এবার ভিক্টর বলতে শুরু করে এই সব কিছুর ঘটনা ঠিক কোথা থেকে শুরু হয়েছে, কেন এই দানব তার জীবনের পেছনে পড়ে আছে, আর সেই বা কিভাবে এমন একজন মনস্টারকে জন্ম দিল। এরই সাথে শুরু হয় গল্পের প্রথম পার্ট, ভিক্টরস টেল। ভিক্টরের পুরো নাম ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন। ভিক্টর হচ্ছে এক ধনীর দুলাল। তার বাবা একজন ব্যারন, যার নাম লিওপল্ড। এর সাথে তিনি একজন নামকরা সার্জেনও ছিলেন। যারা জানে না তাদের বলতে চাই, ব্যারন হলো ইউরোপীয় অভিজাত এবং জমিদারদের একটা পদবি। ভিক্টরের বাবা না তাকে পুত্র স্নেহে ভালোবাসত, না তার স্ত্রী ক্লেয়ারকে কখনো আপন করতে পেরেছিল। লিওপল্ডের জন্য বিয়েটা ছিল যৌতুকের মাধ্যমে নিজের ব্যারনের মর্যাদাকে আরও বাড়ানোর একটা উপায়, যার জন্য বলি হতে হলো ক্লেয়ারকে। একটা অর্থবিহীন সম্পর্কের মধ্যে আটকা পড়ে ক্লেয়ার সবসময় নিজেকে গুটিয়ে রাখত। লিওপল্ড বেশিরভাগ সময় শহরে বিভিন্ন কাজের জন্য বাইরেই থাকত। তবে যখনই সে বাসায় আসতো, তার হাতের ইশারায় সম্পূর্ণ বাড়িটা চলত। পান থেকে চুন ঘষলেই অ্যাবিউসিভ ব্যবহার পেত ক্লেয়ার।
সে ছিল খুবই বদমেজাজি এবং নিষ্ঠুর, যার কারণে তার স্ত্রী সবসময় তাকে ভয় করেই চলত। ভিক্টরের পর দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হলো ক্লেয়ার। লিওপল্ডের এইদিকে কোনো নজর নেই, তার নজর তো ভিক্টরের ওপর। নিজের মতো বড় সার্জেন্ট বানাতে ছেলেকে বায়োলজি, হিউম্যান অ্যাটোনমি, সার্জারি সবকিছু শেখাতে থাকে। এক কঠোর পিতা যার কাছে ভিক্টর খুব কষ্টে হলেও চাপে পড়ে সব শিখত, কারণ কোনো ভুল ত্রুটি হলে তো শাস্তি পেতে হবে তাকে। শাস্তি পেতে হবে হাতে নয়, কারণ হাত তো সার্জারিতে কাজে লাগবে। তাই লিওপল্ড ভিক্টরের মুখে মারত। ভিক্টর তার মায়ের সাথে অনেক ক্লোজ ছিল, কিন্তু প্রতিনিয়তই বাবা মায়ের মধ্যে ঝামেলা আর অশান্তি দেখতে দেখতেই সে বড় হয়েছে। এইসব নিয়ে ভিক্টর খুবই পেরেশানিতে থাকে, যার ফলে এই সম্পূর্ণ বিষয়টি তার মানসিকতার উপর প্রভাব পড়ে। এর মধ্যে একদিন ভিক্টরের মায়ের লিভার পেইন উঠে। তাড়াহুড়ো করে লিওপল্ড সার্জারি করে। এই ঘটনায় বাচ্চার কোনো ক্ষতি না হলেও ভিক্টরের মা মারা যায়। ঘটনার আকস্মিকতায় ভিক্টর পুরোপুরি ভেঙে যায়, আর সে মানসিকভাবে অস্থিতিশীল হয়ে পড়ে। তখন জন্ম নেওয়া বাচ্চাটির নাম উইলিয়াম রাখা হয়। ছোট ভাই উইলিয়ামের প্রতি বাবার যত্ন আর মনোযোগ দেখে ভিক্টরের প্রচণ্ড হিংসে হতো। তার মনে হতো তার বাবা শুধু উইলিয়ামকেই ভালোবাসে, তাকে কেন চোখে পড়ে না। বাবার প্রতি ভেতরে ভেতরে এই রাগ আর ক্ষোভে একদিন ভিক্টর লিওপল্ডকে বলেই ফেলে সে কেনই বা ক্লিয়ারের সার্জারি করেছিল, কেন তার মাকে সে বাঁচাতে পারল না। এর উত্তরে লিওপল্ড বলে, মৃত্যু আমার হাতে নেই, আর মৃত্যুকে আটকানোর কোনো ক্ষমতাও আমার নেই। সে তার বাবাকে বলে, আমি একদিন তোমার থেকেও বড় সার্জন হব এবং মানুষের এই মৃত্যুকে আটকাবো। আমি মৃত মানুষকে জীবিত করব, তোমার মতো কাউকে মরতে দিব না। ঠিক এই দিনটাতেই ভিক্টর নিজের জীবনের লক্ষ্য খুঁজে পায়। সেদিন রাতে ভিক্টর একটা স্বপ্ন দেখে, যেখানে একটা ডার্ক এঞ্জেল তাকে বলে ভিক্টর তার বাবার চেয়েও বড় একজন সার্জন হবে, জীবন আর মৃত্যুর উপর সে হুকুম চালাবে। এরপর থেকেই ফ্রাঙ্কেনস্টাইন পরিবারের সাথে কিছুই ভালো হয় না। তাদের জমিজমা আর বাগানগুলোতে অগ্নি দুর্ঘটনা, জায়গা জমির মামলা মোকদ্দমা এইসবের উপর অর্থের অভাব শুরু হয়ে শেষ পর্যন্ত নিজের বাড়িটা ছাড়াও কিছুই অবশিষ্ট থাকে না। এইসবের মাঝে লিওপল্ডো মারা যায়। তারপর ভিক্টর নিজেই ছোট ভাই উইলিয়ামকেই নিজের আত্মীয়দের কাছে রেখে সে পড়াশোনার জন্য দূরে চলে যায়। প্রথমে লন্ডন, এরপর ইডেনবার্গ। এভাবেই সময় পেরিয়ে যায় প্রায় অনেক বছর। অনেক সময়, কঠিন পরিশ্রম আর নিষ্ঠার সাথে ভিক্টর শুধু ভালো সার্জেনই হয়নি, বরং প্রতিনিয়তই সে নিজের লিমিটকে পুশ করে সামনে আগাতে থাকে। তখন সাল 1855। রয়্যাল কলেজ অফ মেডিসিনে ডিসিপ্লিনারি ট্রিবিউনালে একটি সেমিনার আয়োজনে সব গুরুজনদের নিকের একটা প্রজেক্ট দেখায়। ভিক্টর কিছু মৃত মানুষের শরীরের কাজে লাগার মতো ভালো কিছু অংশ দিয়ে একটা বডি বানিয়েছে, যেখানে নির্দিষ্ট মাত্রার ফ্রিকোয়েন্সির তড়িৎ প্রবেশ করাতেই মৃত শরীরটি জীবিত হয়ে যায়। এরই সাথে বল ক্যাচ করা সহ বল ছেড়ে দেওয়ার মতো সিম্পল কাজগুলো কমান্ড পাওয়ার সাথে সাথে করতে পারছিল। এখানে এল্ডারলি লোকজনের এই প্রজেক্ট একদমই পছন্দ হয় না। তাদের মতেই জীবন দেয়া ও নেয়া শুধুমাত্র সৃষ্টিকর্তার হাতে। ভিক্টর এই ক্ষমতাগুলো নিজের হাতে তুলে নিয়ে মোটেও ঠিক করছে না। এইসবের মাঝে ইলেকট্রিক সুইটা লাশ থেকে বিচ্ছিন্ন করতেই লাশটা মৃত অবস্থায় চলে গেল। এত লোকজনের মধ্যে সেখানে উপস্থিত একজন লোকের এই বিষয়টা নিয়ে আগ্রহ বোধ হচ্ছিল। ইলাইট মেম্বাররা ভিক্টরের এই পরীক্ষায় রাগারাগি করে, এরই সাথে তাকে সাসপেন্ডও করে দেয়। দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে নিজের ঠিকানায় সে ফিরছিল। রাস্তায় সেই আগ্রহী লোক তাকে নিজের পরিচয় দেয়। তার নাম হাইনরিক হারল্যান্ডার। সে মূলত এলিজাবেথের মামা, যার সাথে খুব তাড়াতাড়ি ভিক্টরের ছোট ভাই উইলিয়ামের সাথে বিয়ে হতে চলেছে। হারল্যান্ডার তার ছোট ভাই উইলিয়ামের লেখা একটা চিঠিও ভিক্টরকে দেয়। উইলিয়াম এতদিনে খুব ভালো একজন ব্যবসায়ী হয়ে গেছে, যার জন্য হারল্যান্ডারও উইলিয়ামের প্রশংসা করছিল। এই ঘটনার 3 দিন পর হারল্যান্ডার ভিক্টরের বাড়িতে এসে তাকে জানায় সে ভিক্টরের সেই পরীক্ষার ডেমো দেখেছিল এবং সেই ভিক্টরের সাথে উইলিয়ামের ব্যাপারটা বলতে আসেনি। হারল্যান্ডার মূলত ভিক্টরের এক্সপেরিমেন্টে ফান্ডিং করতে এসেছে। হারল্যান্ডার চায় ভিক্টর এমন একটা দেহ তৈরি করুক মৃত শরীর দিয়ে, যা শুধু ক্ষণিকের জন্য নয় বরং সম্পূর্ণরূপে জীবিত হবে, মানে মৃতকে জীবিত করা। হারল্যান্ডারও একজন সার্জন। সে একজন আর্মি ডক্টর ছিল, কিন্তু নিজের কাজে সে অতটাও ভালো ছিল না বিধায় সে এই কাজটা ছেড়ে দিয়েছিল। বর্তমানে সে ব্যবসা করে বিশাল বড় লোক। সেখানে ভিক্টরও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর ভিক্টর একদিন হারল্যান্ডারের বাড়িতে যায়। সেখানে হারল্যান্ডার তাকে 5 নম্বর এলিমেন্ট টেবিল দেখায়, যেটা সম্পর্কে ধারণা ছিল এটা পুরো পৃথিবীতেই মাত্র 4টাই ছিল। একটা কাঠের টুকরোর ওপর খোদাই করে লাগানো নার্ভাস সিস্টেম। এটা মূলত মৃত মানুষদের থেকে পাওয়া এই পুরো শরীরের স্নায়ুতন্ত্র, এবং এটা বিজ্ঞানের প্রথম দিকের আবিষ্কার, কারণ তখন বডি পার্টস সংরক্ষণ করার জন্য কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি। হারল্যান্ডার এখানে ভিক্টরকে জানায়
সে সব ধরনের ইকুইপমেন্ট জোগাড় করে দিবে, কিন্তু সে শুধুমাত্র ভিক্টরের পরীক্ষা সফল হতে দেখতে চায়। কিছু সময় পর ভিক্টর উইলিয়াম আর তার হবু স্ত্রী এলিজাবেথের সাথে দেখা করে। কোনো কারণে উইলিয়াম ভিক্টরের সাথে কিছুটা দূরত্ব বজায় রাখে, তবে এলিজাবেথের চিন্তাধারা আর পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। এই ব্যাপারটায় এলিজাবেথের সাথে ভিক্টর কথা বলে অনেকটাই ইমপ্রেস হয়ে যায়। কিন্তু খাবার টেবিলে বসে ভিক্টর আর এলিজাবেথের মধ্যে ভিক্টরের পরীক্ষা নিরীক্ষা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, কারণ সে মৃতকে জীবিত করার এই প্রচেষ্টা তার ভালো লাগেনি। এলিজাবেথও মূলত ইল্ডারলিদের মতো কথা বলছিল। এখানে বলা ভালো, এলিজাবেথ আর ক্লেয়ারের দুই চরিত্রের জন্য একই অভিনেত্রী অভিনয় করেছে, মানে দুজনের একই চেহারা, তাই দেখে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। এইসবে ভিক্টরের প্রতিটা ক্ষেত্রে নিজেকে দৃষ্টির কেন্দ্রবিন্দু বানানোর ব্যাপারটা উইলিয়ামের পছন্দ না। এই জন্যই হয়তো দুই ভাইয়ের মধ্যে বনাবনি হয় না। পরদিন হারল্যান্ডার ভিক্টরকে একটা পরিত্যক্ত টাওয়ারে নিয়ে যায়, যেটা এখন থেকে সে নিজের বেস হিসেবে ব্যবহার করবে। এমনকি হারল্যান্ডারের কারখানায় মজুরদের দিয়ে ভিক্টর তার এই কাজের জন্য প্রয়োজনীয় যে কোনো কিছু তৈরি করে নিতে পারে। হারল্যান্ডার কোর্ট থেকে পারমিশন এনেছিল, এখানে সে এই কাজের জন্য ফাঁসির আসামিদের মৃতদেহ ব্যবহার করতে পারবে। ভিক্টর এখানে হারল্যান্ডারের কাছে নিজের এই কাজের জন্য অনেক কিছু ডিমান্ড করে বসে। হারল্যান্ডার তাকে সবকিছু দিতেই রাজি হয়, শুধু তার বিনিময়ে সে চায় মৃত মানুষকে জীবিত করার প্রক্রিয়ায় ভিক্টর সফল হোক। ভিক্টর পরদিন বাইরে বের হয়ে সবার সামনে শুলে চড়ানো আসামিদের মৃতদেহ নির্বাচন করে নিজের ইচ্ছে মতো। নিজের এক্সপেরিমেন্ট একদম পারফেক্ট করার জন্য ভিক্টর কোনো ভুল ত্রুটি রাখতে চায় না। এসবের মাঝে ভিক্টরের লাভ ইন্টারেস্ট এলিজাবেথের ওপর সরে যাচ্ছিল। ভিক্টর এলিজাবেথকে একদিন চার্চের কনফেশন রুমে দেখতে পায়। সেখানে সে তার পিছু নিয়ে ফাদারের রুমে গিয়ে বসে পড়ে। ভিক্টর খুব আগ্রহ নিয়ে জানতে চায় এলিজাবেথ আসলে কি কনফেস করতে এসেছে। কনফেশন রুম বলতে এমন এক জায়গা যেখানে খ্রিস্ট ধর্মের লোকজন নিজের পাপ ভুল স্বীকার করে এবং ঈশ্বরের কাছে তার জন্য ক্ষমা চায়। এলিজাবেথ সেখানে কনফেস করে সে ভিক্টরকে ঘৃণা করে। এর কারণ তার কাজ এবং তার পেশা, এরই সাথে তার অ্যারোগেন্ট ব্যবহার, নিজের ইচ্ছা মতো সবাইকে চালানোর স্বভাব তার পছন্দ নয়। এসব শুনে মন খারাপ করে ভিক্টর ফাদারের রুমের পর্দা খুলে দেয়, যেখানে এলিজাবেথ ভিক্টরকে দেখে ইতস্তত বোধ করে সেখান থেকে চলে যায়। এরপর ভিক্টর এলিজাবেথের সাথে কথা বলে জানতে পারে সেও বিজ্ঞানের ভক্ত। তার প্রাকৃতিক জিনিসগুলোর বিষয়, বিশেষত তার প্রজাপতি অনেক বেশি ভালো লাগে। সে এখনও বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারকে খুঁজছে, যা সে এখনও অবধি পায়নি। এসবের মাঝেই ভিক্টর এলিজাবেথের কাছাকাছি আসতে চেষ্টা করছিল, তার পিছু নেওয়া, তার সাথে ডান্স করা, কিন্তু এইসবে এলিজাবেথ খুব একটা পাত্তা দিচ্ছিল না। একদিন হারল্যান্ডারের বাড়িতে পার্টি ছিল। সে লক্ষ্য করে ভিক্টরের এই এলিজাবেথের প্রতি আগ্রহের ব্যাপারটা। এই জন্য হারল্যান্ডার ভিক্টরের উপর ইনডিরেক্টলি ভাবে রাগারাগি করে। সে বুঝায় যে ভিক্টর তার কাজে মনোযোগ দিচ্ছে না। ফলে হারল্যান্ডার এবার ভিক্টরকে এটা বলে থ্রেট দেয় যে ভিক্টর যেন তার এই প্রজেক্ট 7 দিনের মধ্যে পুরো করে ফেলে, না হলে এরপর সে ভিক্টরকে এই প্রজেক্টের জন্য আর কোনো ফান্ড দিবে না। ভিক্টর এখন তাড়াহুড়ো করে কাজ শুরু করে, কিন্তু সে বুঝতে পারছিল না ইলেকট্রিক্যাল এম্পাওয়ারমেন্টের জন্য সুইটা সে বডির কোন জায়গায় দিবে। তখন ভিক্টরের সাথে এলিজাবেথ আসে দেখা করতে। এলিজাবেথ ভিক্টরকে প্রজাপতি গিফট করে। সুযোগ পেয়ে ভিক্টর এলিজাবেথকে নিজের ফিলিংস শেয়ার করে, কিন্তু এলিজাবেথ খুব স্মার্টলি তাকে না করে দেয়। ভাবার বিষয় একটা, এলিজাবেথ হচ্ছে ভিক্টরের ছোট ভাইয়ের হবু স্ত্রী। আবার ভিক্টরকে সে খুব একটা পছন্দও করে না। ভালোবাসা তো দূরের ব্যাপার। এলিজাবেথের আগ্রহ ছিল শুধুমাত্র ভিক্টরের এই প্রজেক্টে। এবার গল্পটা আসে বর্তমান সময়ে, যেখানে মনস্টার হিল হয়ে পানি থেকে উঠে আসছিল। তাকে আসতে দেখে জাহাজের লোকজন ভিক্টরকে তার কাছে দিয়ে দিতে বলে, না হলে আরও লোকজনকে সে মেরে ফেলতে পারে। কিন্তু অ্যান্ডারসন এই ব্যাপারে রাজি হয় না। সে ভিক্টরের মুখ থেকে পুরো ঘটনা জানতে চায়। ঠিক তখন আমরা আবারও অতীতে ফিরে যাই। এলিজাবেথ ভিক্টরকে না করলে তার মনে কিছুটা খচখচানি ছিল। ভিক্টরের দিকে পুরো হতাশ। একে তো এলিজাবেথের ব্যাপারটা, অন্যদিকে এক্সপেরিমেন্টও ঠিকমতো হচ্ছিল না। তারপর গোসলের সময় ভিক্টরের এলিজাবেথের কথা মনে পড়ে। সে তখন একটা বিষয় খেয়াল করে, সম্পূর্ণ পরিবেশটা সিমেট্রিক্যালভাবে হয়ে আছে। এরপর ভিক্টর তার এক্সপেরিমেন্টে সিমেট্রিক্যাল লুপ অ্যাড করতেই তার ছোট এক্সপেরিমেন্টটা সফল হয়, মানে মৃত লাশ জীবিত হয়। এখন ভিক্টরের এই একই কাজটা বড় স্কেলে করতে হবে। তার জন্য ভিক্টরের লাগবে মানব শরীর বা মৃতদেহ। এরই মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় ভিক্টর অনেক মৃত লাশ সহজেই পেয়ে যায়, যা দিয়ে ভিক্টর অনেক মানুষের শরীরের বিভিন্ন অংশযুক্ত করে একটা পারফেক্ট বডি বানায়, যার আকার স্বাভাবিকের চেয়ে অনেক বড় ছিল। হারল্যান্ডার আসে, সে এই বডির কিছু ছবি নেয়
আর তারা বৃষ্টি বাজ পড়া একটা পারফেক্ট দিন খুঁজে পায় ভিক্টরের সেই মৃত শরীরে ইলেকট্রিক শক প্রবেশ করিয়ে জীবিত করার জন্য। হারল্যান্ডারকে প্রজেক্টের খবর জানানোর জন্য ভিক্টর যেতেই দেখতে পায় হারল্যান্ডারের অবস্থা অলরেডি অনেক খারাপ। আসলে হারল্যান্ডার অনেক মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করার ফলে তার শরীরে একটা মরণব্যাধি রোগ সেফিলাস বাসা বেঁধেছে। এখন হারল্যান্ডার যেহেতু জানে সে মারা যাবে, তাই জন্য নিজের আয়ু বাড়াতে ভিক্টরের প্রজেক্টে ফান্ডিং করছিল। মানে শুরু থেকেই হারল্যান্ডার ভিক্টরের কাজে সাহায্য করছিল কেবলমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য। এবার যেহেতু ভিক্টরের প্রজেক্ট প্রায় সফল হয়েই গেছে, তাই হারল্যান্ডার এখন চাইছে ভিক্টর যেন তার শরীরের উপর কাজটা শুরু করে। ভিক্টর তখনইতে রাজি না হয় হারল্যান্ডার তাকে অর্থ সম্পদের লালসা দেখায়, এমনকি এলিজাবেথের সাথে বিয়ের প্রতিশ্রুতিও দেয়। কিন্তু ভিক্টর বোঝানোর চেষ্টা করতে থাকে এটা সম্ভব না, কারণ অসুখের কারণে হারল্যান্ডারের শরীর ভেতর থেকে পচে গেছে। ভিক্টরের এমন কথায় হারল্যান্ডার রেগে গিয়ে একটা সিলভার কন্ডাক্টর হাতে নেয় এবং সে ভিক্টরের প্রজেক্ট থামানোর চেষ্টা করে। ভিক্টর তখন বাধা দিতে গেলে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং এক পর্যায়ে হারল্যান্ডার কন্ডাক্টর সহ টাওয়ার থেকে নিচে পড়ে যায়। এখান থেকে শিক্ষা, আসলে যাই করো না কেন, মৃত্যু কখন আসবে তা বলা যায় না। বাঁচার জন্য যাই করো না কেন, মৃত্যু সঠিক সময় চলে আসবে, যেমনটা হলো হারল্যান্ডারের সাথে। ভিক্টরের পর পুরো প্রস্তুতি করে বিদ্যুৎ চমকানোর সাথে নিজের প্রজেক্ট শুরু করে। মৃতদেহে বিদ্যুৎ পৌঁছালেও তা জীবিত হয় না। এটা দেখে ভিক্টর নিরাশ হয়ে বিশ্রাম নিতে চলে যায়, আর কখন ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। দুঃস্বপ্নে সে ওই দিন ডার্ক অ্যাঞ্জেলকে আবারও দেখতে পায়। চমকে ঘুম থেকে উঠতেই সে দেখে তার চোখের সামনে সেই তৈরি মৃতদেহ দাঁড়িয়ে আছে। তার মানে তার পরীক্ষা সফল হয়েছে, সে মৃতকে জীবিত করতে পেরেছে। আনন্দের সাথে ভিক্টরের বুক ফুলে ওঠে। কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হয় না। আর এটাই গল্পের শুরুতে দেখানো সেই মনস্টার, যা আসলে ভিক্টরের তৈরি একটা ক্রিয়েচার। ভিক্টর বুঝতে পারে না তার তৈরি করা এই ক্রিয়েচারটা নিয়ে সে এখন কি করবে, কারণ সে এতদিন শুধু মৃতকে জীবিত করার চিন্তা করত। এরপর সে কি করবে সে সম্পর্কে তার কোনো পরিকল্পনা ছিল না। ক্রিয়েচারটা ছিল সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো, ধীরে ধীরে নিজের শক্তি বাড়াতে থাকে আর আচার ব্যবহার শিখতে থাকে। তার মধ্যে এখনও কোনো ফিলিংস তৈরি হয় না। ভিক্টর বাচ্চাদের মতো তার খেয়াল রাখে। একদিন সে তার চুল কাটিয়ে দিচ্ছিল, ক্রিয়েটার সেখানে ব্লেড দিয়ে নিজের হাত নিজে কেটে ফেলে। ভিক্টর খেয়াল করে ক্রিয়েচারটা খুব তাড়াতাড়ি রিজেনারেট হয়ে যাচ্ছিল। সেই ক্রিয়েচারটা শুধু একটা ওয়ার্ড শিখেছে, সেটা ছিল ভিক্টরের নাম। ক্রিয়েচারটা সবকিছু শিখছিল ঠিকই, কিন্তু খুব ধীর গতিতে, একটা ছোট বাচ্চার মতো। যাতে ভিক্টর ধৈর্য ধরতে না পেরে এবার ক্রিয়েচারকে মারা আর শাস্তি দেওয়া শুরু করে। ভিক্টর সেই ক্রিয়েচারকে বেসমেন্টের মধ্যে বেঁধে রাখত, মানে ঘুরে ফিরে ভিক্টর তার বাবার মতোই হয়েছিল। ভিক্টরের মনে হচ্ছিল ক্রিয়েচারটা বুদ্ধিহীন, তাকে দিয়ে কোনো কাজ সম্ভব না। তবে ভিক্টরের ধারণা ভুল ছিল, ক্রিয়েচারটা আসলে একদম ছোট বাচ্চাদের মতো ছিল। ধীরে ধীরে এক্সপ্লোর করতে করতে সে শিখছিল। এর মধ্যে বেশ কিছুদিন ধরে হারল্যান্ডারের চিঠি না পেয়ে এলিজাবেথ আর উইলিয়াম আসে ভিক্টরের কাছে। ভিক্টর তাদের দেখে ক্রিয়েচারকে দেখানোর খুশিতে আত্মহারা হয়ে পড়ে, আর হারল্যান্ডারের মৃত্যুর খবরটা সম্পূর্ণরূপে গোপন রাখে। সে জানায় সে এক জায়গায় কাজে গেছে। উইলিয়ামকে ভিক্টর নিয়ে যায় রিসার্চ দেখাতে। এদিকে বেসমেন্টের মধ্যে ভিক্টর ভিক্টর ডাক শুনে এলিজাবেথ সেখানে চলে যায়। এলিজাবেথ সেখানে গিয়ে দেখতে পায় সেই ক্রিয়েচারকে। তাকে দেখে এলিজাবেথ মন্ত্রমুগ্ধের মতো হয়ে যায়। সেই ক্রিয়েচারও এলিজাবেথকে পছন্দ করতে শুরু করে। এর কারণ তার নরম ব্যবহার, যেটা কিনা সে ভিক্টরের কাছে পাচ্ছিল না। এলিজাবেথ খেয়াল করে ক্রিয়েচারের শরীরে নতুন পুরাতন অনেক ক্ষতের দাগ। সে বুঝে যায় ভিক্টর ক্রিয়েচারকে মারধর করে। এলিজাবেথ এই ব্যাপারটা জানাতে ভিক্টরের কাছে যায়। ভিক্টর তাকে বলে সে শুধুমাত্র একটা রিসার্চের বস্তু, কোনো সত্যিকারের মানুষ নয়, সাথে তার কোনো বুদ্ধিজ্ঞানও নেই। এই জিনিস আমাদের কোনো কাজের না। এলিজাবেথ কথা থামিয়ে তাকে জানায় সে এখন কোনো জিনিস না, তার এখন প্রাণ আছে। সে আমাদের মতোই মানুষ, আর আমাদের থেকেও বেশি পবিত্র। এই কথায় ভিক্টর কোনো কথা না বাড়ালেও ভেতরে ভেতরে তার ইগো হার্ট হয়। এলিজাবেথ রাতে লুকিয়ে লুকিয়ে ক্রিয়েচারের সাথে অনেক সময় পর্যন্ত ভালো ব্যবহার করে। ভিক্টর এই ব্যাপারটা বুঝতে পেরে এলিজাবেথকে নিষেধ করলে এলিজাবেথ উল্টো তাকে কথা শুনিয়ে দেয়। মনে আছে এলিজাবেথ বিজ্ঞানের আশ্চর্যজনক আবিষ্কার খুঁজছিল? এলিজাবেথ আসলে সেটা পেয়ে গেছে। সেটা ছিল এই ক্রিয়েচারটা। এসবের পর ভিক্টর রাগে ক্রিয়েচারকে মেরে নিজের রাগ বের করে। কিন্তু এবার ক্রিয়েচারকে যখন লোহার পাইপ দিয়ে ভিক্টর পিটাচ্ছিল, সেই ক্রিয়েচার পাইপটা কেড়ে নিয়ে নিজের হাত থেকে মুচড়ে ভেঙে ফেলে। ঘটনার আকস্মিকতায় ভিক্টর ভয় পেয়ে যায়, কারণ ক্রিয়েচারের শক্তি সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। এর মানে ক্রিয়েচারের মধ্যে ধীরে ধীরে আবেগ অনুভূতির তৈরি হচ্ছিল।
পরদিন ভিক্টর হারল্যান্ডারের মৃত্যুর সম্পর্কে সব সত্যটা উইলিয়ামের কাছে বলে দেয়, আর হারল্যান্ডারের সংরক্ষিত লাশ দেখিয়ে তাকে জানায়, এলিজাবেথ সবটা জানার আগে তোমরা এখান থেকে চলে যাও। উইলিয়ামও সেই মতন এলিজাবেথকে বুঝিয়ে শুনিয়ে তারা সেখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা চলে যাওয়ার পর ভিক্টর রাগের মাথায় সিদ্ধান্ত নেয় হারল্যান্ডারের লাশ সহ ক্রিয়েচারকে ধ্বংস করে ফেলবে সে। এই জন্য পুরো টাওয়ারে পেট্রোল ঢেলে ভিক্টরের সেই ক্রিয়েচারের কাছে যায়। ভিক্টর ক্রিয়েচারকে বলে, আমার নাম ছাড়া তুমি যদি আর কোনো শব্দ বলতে পারো তাহলে তোমাকে মারব না। ক্রিয়েচার এবার এলিজাবেথের নাম বললে ভিক্টর আরও বেশি রেগে গিয়ে টাওয়ারে আগুন ধরিয়ে দেয়। এর মধ্যে এলিজাবেথের মনে হতে থাকে ভিক্টর হয়তো ক্রিয়েচারকে মেরে ফেলবে, তাই সে উইলিয়ামকে বুঝিয়ে সেখানে ফিরে আসার পথ ধরে। কিন্তু যতক্ষণে তারা ফেরত আসে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আগুন লাগিয়ে ফেলার পর ভিক্টরের মনে হয় সে হয়তো ভুল করেছে, তার ক্রিয়েচারকে মারা ঠিক হবে না। এই জন্য ভিক্টর ফিরে যায় ক্রিয়েচারকে বাঁচাতে, যেখানে আচমকা একটা বিস্ফোরণে ভিক্টরের পা উড়ে যায়, যেটার জন্য গল্পের শুরুতে ভিক্টরের লোহার পা দেখা যাচ্ছিল। এই পর্যন্ত গল্পটা ছিল ভিক্টরের, এখানে তার গল্পটা শেষ হয়। আর সিন আমাদেরকে বর্তমান সময়ে জাহাজে নিয়ে আসে। সেখানে বাইরে হইচই শুরু হয়। রুমে ভিক্টর আর অ্যান্ডারসন আছে। সেখানে দরজা খুলে রুমে প্রবেশ করে সেই ক্রিয়েচার সেই বরফের পানি থেকেও রিজেনারেট হয়ে উঠে এসেছিল। জাহাজের ক্যাপ্টেনের সব লোকজনদের হারিয়ে সে ভিক্টরের কাছে পৌঁছে গেছে। অ্যান্ডারসনের উপর ক্রিয়েচার হামলা করতে শুরু করলে ভিক্টর তাকে থামতে বলে। সেই সময় অ্যান্ডারসন ক্রিয়েচারকে বলে, তোমার ক্রিয়েটর ভিক্টর তোমার সম্পর্কে যা যা বলেছে আসলে সবই সত্যি, তুমি আসলে একটা মনস্টার। এই পয়েন্টে এসে ক্রিয়েচার অ্যান্ডারসনকে জানায়, তোমরা তো শুধু ভিক্টরের দিকের গল্পটাই শুনেছ, এবার আমার সাইডের গল্পটাও শোনো। এর মানে ক্রিয়েচার এতদিনে কথা বলাও ঠিকমতো শিখে গেছে। এরই সাথে শুরু হয় গল্পের দ্বিতীয় ভাগ, দ্য ক্রিয়েচারস টেল। টাওয়ারে আগুন ছড়িয়ে পড়লে ক্রিয়েচার নিজের সব শক্তি দিয়ে শিকল ভেঙে বেসমেন্টের ভেতরে নালার মধ্য দিয়ে একটা নর্দমায় গিয়ে পৌঁছায়। এই সময় পর্যন্ত ক্রিয়েচার নিজেকে বাঁচানোর মতো সার্ভাইভাল ইনস্টিংক্ট ডেভেলপ করে ফেলেছিল। এরপর জলের ধারে ক্রিয়েচারের চোখ খুলে সেখান থেকে সে জঙ্গলে প্রবেশ করে। অনেক মৃত মানুষের কঙ্কাল দেখে সেখান থেকে ক্রিয়েচার জামা কাপড় পরে নেয়। সে এটা দেখেছিল মানুষ পোশাক পরে, এই জন্য সে সেটার অনুকরণ করে। আর মৃত মানুষের কঙ্কাল ছিল যুদ্ধের ফলাফল। জঙ্গলের মধ্যে ফল খেয়ে হরিণের মতো প্রাণীদের সাথে ক্রিয়েচার জীবন ধারণ করছিল। একদল মানুষ এসে হরিণকে মারে, সাথে ক্রিয়েচারকেও গুলি করে, কারণ তাকে দেখতে ভয়ঙ্কর মনস্টারের মতো লাগছিল। এই ঘটনায় ভয় পেয়ে ক্রিয়েচার সেখান থেকে পালিয়ে একটা বাড়ির গুদাম ঘরে আশ্রয় নেয়। ততক্ষণে তার আহত জায়গাও সেরে উঠেছিল। ক্রিয়েচার কিছু শীতের জন্য এখানেই আশ্রয় নেয়। এরপর সে বুঝতে পারে এই গুদাম ঘরের মালিক আসলে সেই শিকারীর দল, যারা জঙ্গলের মধ্যে তাকে হামলা করেছিল। ক্রিয়েচার গা ঢাকা দিয়ে সেখানেই থাকা শুরু করে। সে লক্ষ্য করে শিকারী কয়েকজন ছাড়াও তাদের বাড়িতে একজন মহিলা, একটা বাচ্চা মেয়ে, সাথে একজন অন্ধ বৃদ্ধ লোক থাকে। এখানে থেকে ক্রিয়েচার শিখে কাকে কি বলতে হয়, কোনটা কিসের নাম, এমনকি সে লেখাপড়া কথা বলা শিখে সেই অন্ধ বৃদ্ধ লোকটির কাছ থেকে। সেই বাচ্চা মেয়েটিকে পড়াশোনা শেখাতো। তখন ধীরে ধীরে ক্রিয়েচার এই পরিবারটাকে পছন্দ করতে শুরু করে। নানাভাবে ক্রিয়েচার তাদের সাহায্য করা শুরু করে, লুকিয়ে লুকিয়ে কারো সামনে না আসে। কখনো কাঠ কেটে বাড়ির সামনে রেখে দিয়ে কখনো তাদের ভেড়ার জন্য বেড়ি বানিয়ে দেওয়ার মতো কাজ করে দেয়। পরিবারের লোকজন ভাবে এগুলো হয়তো জঙ্গলের দেবতা তাদের জন্য করছে, তাই তারা মাঝে মাঝে দেবতাদের জন্য জামা কাপড় রাখত, যেগুলো ক্রিয়েচার পরে খুশি হতো। সে নিজেকে এই পরিবারের একজন সদস্য বানাতে চাইছিল। এর মাঝে একদিন কিছু নেকড়ে সেই বাড়িতে আক্রমণ করে। তখন শিকারীরা তাদের তাড়িয়ে দেয়। এখানে ক্রিয়েচার শিখে যে প্রকৃতিতে একটা শিকল আকারে বস্তুতন্ত্র চলে, যেখানে একজন বাঁচার জন্য অন্যজনকে হয় মারতে হবে, না হয় মরতে হবে। এরপর সেই শিকারী পুরো পরিবার যায় পাহাড়ে সেই নেকড়েদের শিকার করতে, কিন্তু বাড়িতে একা ফেলে রেখে যায় সেই অন্ধ বৃদ্ধ লোকটিকে। কারণ অন্ধ বৃদ্ধকে নিয়ে পাহাড়ে শিকার করতে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। সবাই চলে যাওয়ার পর ক্রিয়েচার সেই বৃদ্ধ লোকটির সামনে আসে। যেহেতু বৃদ্ধ লোক অন্ধ ছিল, ক্রিয়েচারকে দেখতে পেত না, তাই তাদের মধ্যে ভালোই ভাব হয়ে যায়। অন্ধবৃদ্ধ জানায় সে আগে থেকেই জানতো সেই গোদাম ঘরে কেউ বসবাস করে। বৃদ্ধ তাকে পড়া শেখায়, গল্প শোনায়। এক কথায় তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজন একসাথে অনেক ভালো সময় কাটায়। বৃদ্ধ লোকটা ক্রিয়েচারের মাথায় হাত বুলিয়ে আদর করলে তার খুব ভালো লাগতো। এই সময় একদিন বৃদ্ধ তার অতীত সম্পর্কে জানতে চাইলে ক্রিয়েচার তাকে বলে তার নিজের অতীত সম্পর্কে কিছু মনে নেই, তার শুধু একটা নামই মনে আছে, সেটা হচ্ছে ভিক্টর। ভিক্টরের নাম মনে করার পর ক্রিয়েচার যায় সেই পোড়া টাওয়ারে। সেখানে গিয়ে সেই ক্রিয়েচারটা অনেক পুড়ে যাওয়া কাগজপত্র পায়।
এগুলো আসলে ছিল ভিক্টরের রিসার্চের পেপার। যেহেতু এখন ক্রিয়েচার লিখতে পড়তে পারে, তাই সে এইসব পড়ে জানতে বুঝতে পারে যে আসলে অনেক মৃত মানুষের শরীর দিয়ে তাকে বানানো হয়েছে। সে এখন রীতিমতো বুঝতে পারছিল না সে আসলে কি, মানুষ নাকি অন্য কিছু। সেখানে ক্রিয়েচার ভিক্টরের জন্য উইলিয়ামের লেখা চিঠি পায়, যেখানে উইলিয়ামের বাড়ির ঠিকানা দেওয়া ছিল। এবার সেই ক্রিয়েচার জানে সব প্রশ্নের উত্তর খুঁজতে তাকে কোথায় যেতে হবে। ক্রিয়েচার ঠিকানার সন্ধান পেয়ে সেই বাড়িতে ফিরে এলে দেখে বাড়িতে নেকড়েরা আক্রমণ করেছে। সে পাগলের মতো তাদের তাড়িয়ে ভেতরে গিয়ে বৃদ্ধ লোকটাকে আহত অবস্থায় দেখতে পায়। সেই ক্রিয়েচারের হৃদয় ভেঙে যায়। ক্রিয়েচারটা বৃদ্ধ লোকটিকে সামলে নেয়, আর তখনই পরিবারের বাকি লোকজন এসে পড়ে। ক্রিয়েচারকে দেখে তারা তাকে মনস্টার ভাবে, যে কিনা এই বৃদ্ধ লোকটিকে মেরেছে, এবং তার উপর গুলিবর্ষণ শুরু করে দেয়। এই সময় রাগের মাথায় ক্রিয়েচার একজন লোককে মেরেও ফেলে। এরপর সে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু শিকারীরা তার পিছু নিয়ে তার উপর গুলি চালাতে থাকলে ক্রিয়েচার জ্ঞান হারায়। তবে কিছু সময় পর আবারও তার হুঁশ ফিরে আসে। সে এবার রওনা দেয় উইলিয়ামের বাড়ির উদ্দেশ্যে। ভিক্টর মাঝে মাঝেই সেই ডার্ক অ্যাঞ্জেলকে স্বপ্নে দেখে মৃত্যুর রূপে। এটা নিয়ে তার ভয় কাজ করে। উইলিয়ামের আজকেই এলিজাবেথের সাথে বিয়ে হবে। ভিক্টর নকল লোহার পা লাগিয়ে এলিজাবেথকে স্বাগত জানাতে যায়, যেখানে ভিক্টরকে এলিজাবেথ অপমান করে চর মারে আর বলে ভিক্টর ক্রিয়েচারকে মেরে ফেলেছে, আর সে ভালো লোক নয়, তার নিয়ত খারাপ। ভিক্টর নিরাশ হয়ে নিজের রুমে ফিরতেই সেখানে ক্রিয়েচারকে দেখে ভিক্টর চমকে ওঠে। সে এক দেখায় বুঝতে পেরেছিল ক্রিয়েচার আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। ক্রিয়েচার এখানে ভিক্টরকে জানায় সে যেন তার জন্য একটা সঙ্গিনী বানায়, তার মতো সেই পৃথিবীতে খুব একা অনুভব করে। তবে ভিক্টর না করে দেয়। সে জানায় ক্রিয়েচার একটা মনস্টার, সে তার মতো আর কোনো মনস্টার বানাবে না, না হলে তারা দুজন নতুন নতুন মনস্টারের জন্ম দিয়ে পৃথিবী ভরে ফেলবে, পৃথিবী ধ্বংস করে ফেলবে। তুমি হচ্ছ আমার একটা ব্যর্থ প্রজেক্ট। এইসব শুনে রেগে গিয়ে ক্রিয়েচার ভিক্টরকে মারতে শুরু করে। মারামারির শব্দে সেখানে এলিজাবেথ চলে আসে। এলিজাবেথ ক্রিয়েচারকে জীবিত দেখে অনেক খুশি হয়। ক্রিয়েচারও তাকে দেখে খুশি ছিল। এসবের মধ্যে ভিক্টর ক্রিয়েচারকে উদ্দেশ্য করে গুলি মারে, যেটা এলিজাবেথের গায়ে লেগেছে। ঠিক সেই সময় রুমে বাকি সবাই প্রবেশ করে। উইলিয়াম ক্রিয়েচারকে হামলা করতে যায়, তাকে আটকাতে ক্রিয়েচার উইলিয়ামকে আঘাত করে। এর ফলে উইলিয়ামের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়। তখন ভিক্টর সবাইকে চিৎকার করে বলতে থাকে ক্রিয়েচার এলিজাবেথকে মেরে ফেলেছে, কিন্তু ক্রিয়েচারের দৈত্যাকার দেহ আর শক্তি দেখে কারোই তার উপর হাত তোলার সাহস হয় না। ক্রিয়েচার সবার মধ্য থেকে এলিজাবেথকে কোলে তুলে একটা গুহায় আশ্রয় নেয়। এলিজাবেথ আত্মতৃপ্তির সাথে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কারণ কোথাও না কোথাও সে ক্রিয়েচারকে পছন্দ করত, কারণ সে ছিল পিওর সোল, যাকে এলিজাবেথ সবসময় খুঁজছে। অন্যদিকে মাথায় গুরুতর আঘাতের ফলে উইলিয়ামের অবস্থাও আশঙ্কাজনক। মৃত্যুর আগে উইলিয়াম ভিক্টরকে জানায় ছোটবেলা থেকেই সে এরকম জেদি আর নিজের হুকুম চালায়, যার জন্য উইলিয়াম তাকে ভয় পেত, আর এখনও সে একই রকম আছে। মনস্টার আসলে সেই ক্রিয়েচার নয়, বরং ভিক্টর নিজেই। উইলিয়ামের মৃত্যুর পর ভিক্টর রাগের মাথায় একটা বন্দুক নিয়ে ক্রিয়েচারকে মারতে চলে যায়। ভিক্টর পৌঁছায় সেই গুহায়। ক্রিয়েচার চাইলেই ভিক্টরকে মারতে পারে, কিন্তু সে তা করে না। উল্টো ক্রিয়েচার ভিক্টরকে বলে সে তাকে তিলে তিলে কষ্ট দিয়ে দিয়ে মারবে, আর ভিক্টর শপথ করে সে ক্রিয়েচারকে মেরেই ছাড়বে। তখন থেকেই শুরু হয় এদের দুজনের মাঝে টম অ্যান্ড জেরির গেম। এ তাকে ধরে তো সে তাকে ছাড়ে। ভিক্টর বারবার ক্রিয়েচারকে বিভিন্নভাবে মারার চেষ্টা করে, কিন্তু ক্রিয়েচার কোনো কিছুতেই মরে না। এবার তারা দুইজন এই দূর পর্যন্ত এসে পৌঁছেছে যে এখানে ভিক্টর ক্রিয়েচারকে মারার জন্য বোমার ডাইনামাইট নিয়ে আসে। ভিক্টর যতই ক্রিয়েচারকে মারার চেষ্টা করছিল, ততটা সে নিজেই আহত হচ্ছিল। ক্রিয়েচার এবার নিজের হাতেই একটা ডাইনামাইট নিয়ে এই বলে ফাটায়, যদি এই ডাইনামাইটের ফলে আমি মারা যাই তাহলে তুমি তো মুক্তি পেলে, আর তা না হলে আমি আবার ফিরে এসে তোমাকে ছাড়ব না। এই ডাইনামাইটের বিস্ফোরণে ভিক্টরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যার শব্দ শুনে অ্যান্ডারসন এসেছিল ভিক্টরকে বাঁচাতে। মানে সেখানে পড়ে থাকা সব রক্ত ছিল ক্রিয়েচারের, এবং এখানে শেষ হয় ক্রিয়েচার স্টেল। এটা শুনে সেখানে থাকা অ্যান্ডারসন অবাক হয়, আর ভিক্টরও নিজের ভুল বুঝতে পারে। এবার সে ক্রিয়েচারের প্রতি তার অন্যায় স্বীকার করে, মেনে নেয় ক্রিয়েচারকে সে নিজে বানিয়েছে। ভিক্টর তার বাবা, ক্রিয়েচার তার সন্তান, যে কিনা তার মতোই হয়েছে। সে কোনো মনস্টার না। এইসব বলে ভিক্টর ক্রিয়েচারের মাথায় হাত বুলিয়ে বলে আমাকে ক্ষমা করে দিও। ক্রিয়েচার তাকে ক্ষমা করে দেয়, কারণ ক্ষমা করার মতো মহান গুণের কথা তাকে সেই অন্ধ বৃদ্ধ লোকটি গল্পে গল্পে তাকে শিখিয়েছে। তাছাড়া মাথায় হাত বোলানোর ব্যাপারটা ক্রিয়েচারের কাছে ভালো লাগে।
ভিক্টর ক্রিয়েচারকে অ্যাকসেপ্ট করে আর শেষবারের মতো তার নাম ধরে ডাকতে বলে। ক্রিয়েচার তার নাম ধরে ডাকে ভিক্টর, যেমনটা সে শুরুর দিকে ডাকত। এখন পর্যন্ত ভিক্টরের ক্ষত এতটাই গভীর হয়েছিল যে সে সেখানেই মারা যায়। ক্রিয়েচার ভিক্টরকে নিজের ক্রিয়েটর বলে সেখান থেকে চলে যাচ্ছিল। সেই সময় অ্যান্ডারসন নিজের লোকদের আদেশ দেয় কেউ যেন ক্রিয়েচারকে আক্রমণ না করে। সেই ক্রিয়েচার নিজেই জাহাজ থেকে নেমে যায় এবং জাহাজকে ধাক্কা দেয় যাতে বরফ থেকে জাহাজটা মুক্ত হয়। অ্যান্ডারসন এবার নিজের লোকদের জানায় তারা আর সামনে যাবে না, এবার তারা বাড়ি ফিরবে। অ্যান্ডারসনের মধ্যে যেই দাম্ভিকতা ছিল সেটাও কখনো কখনো কোথাও ভিক্টরের মতোই। ভিক্টরকে দেখে সে বুঝতে পারে এই দাম্ভিকতা শেষ পর্যন্ত ক্ষতি ছাড়া কিছুই দিতে পারবে না। সেখানে ক্রিয়েচারও নিজের গন্তব্যে চলে যায় আর সূর্যের আলোকে অনুভব করে যেমনটা সে প্রথমবার করেছিল। এবং এখানেই শেষ হয় এই গল্পটি। এই গল্পের আসল মনস্টার ক্রিয়েচার ছিল না, মনস্টার ছিল ভিক্টর, যে কিনা জীবন মৃত্যুর নিয়মকে পাল্টে দিয়ে নিজেকে ক্রিয়েটরের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। যে চেষ্টায় মানুষত্ব হারিয়ে সে নিজে একটা রাক্ষসে পরিণত হয়। ক্রিয়েচার তো ছিল বড় হতে থাকা একটা বাচ্চা, যে ভিক্টরের মারধর আর আচার আচরণের কারণে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল। ক্রিয়েচার জীবন আর ভালোবাসার মানে বুঝে গিয়েছিল। উল্টো দিকে ভিক্টর নিজের দাম্ভিকতা আর অপরাধ বোধেই শেষ হয়ে গিয়েছিল। ভিক্টরকে মনস্টার তৈরি করেছিল তার ছোটবেলার ট্রমা আর অনুশোচনা, যা তার বাবা মারা যাওয়ার পর দাম্ভিকতায় রূপ নেয়। সে নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবতে শুরু করে। নিজের ভাইয়ের সুখও তার সহ্য হতো না, তাই ভাইয়ের হবু স্ত্রীর সাথে ফ্লার্ট করার চেষ্টায় মজে থাকত। আর ভিক্টর সম্পর্কে তার ভাই উইলিয়াম সব জানত, কিন্তু মৃত্যুর আগেই একমাত্র বলার সুযোগ পেয়েছিল কি করে মানুষ মহান হতে গিয়ে মানুষত্বই ত্যাগ করে ফেলে। এবং এখানেই শেষ হলো দীর্ঘ এক ঘটনা। কেমন লাগলো সম্পূর্ণ ঘটনাটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিতে কিন্তু ভুলবেন না। টিল দেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও নিয়ে। গুড বাই।